হাঁটতে বসে পড়ে। একটু পরই আবার বোধ ফিরল তার। সে কি করতে এসেছিল আর কি বা করছে? এমন ছোটলোকি কারবার করা তার শোভা পায়? এবার মনে মনে প্রশংসা করল ত্রিবিক্রমের। কি মায়া সে নির্মাণ করেছে তার তন্ত্রার্জিত শক্তি দিয়ে, অভাবনীয়। এবার দাঁড়িয়ে আবার চলতে আরম্ভ করল সে। খানিক বাদে নরকের তৃতীয় দ্বারকে পেরিয়ে বাইরের বাতাসের স্পর্শ পেল ঈশান। কিছুক্ষণ চোখ বন্ধ করে দম নিল সে। এবার ঈশান হাসছে, প্রাণ খুলে হা হা করে হেসে নিল সে। তারপর চিৎকার করে উচ্চারণ করল গীতার ১৬ অধ্যায়ের ২১তম শ্লোক। ত্রিবিদং নরকশেদং দ্বারং নাশনমাত্মন কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেতত্তয়ং ত্রজেৎ। বাড়ি ফিরতেই রীতিমতো জয়া আর প্রত্যুষ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। কি হলো, নরকের দ্বার কি, ইত্যাদি ইত্যাদি। এবার ঈশান বলতে শুরু করে। আজ সকালে মন্দিরে গিয়েছিলাম, তখন তো গীতা পাঠ চলছিল ১৬ অধ্যায়, তার ২১তম শ্লোকেই ছিল আমাদের উত্তর। আরে এত সাসপেন্স রাখো কেন, বলেই দাও। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটেই নরকের ৩ দ্বার। কিন্তু কিভাবে, কি, এখনো তো বুঝলাম না। এবার ঈশান সমস্ত ঘটনা তাদের বলল। শুনে জয়ার গালে হাত আর প্রত্যুষের চোখ হংসডিম্ব। এবার ঈশান বলল, কত বড় শিক্ষা পেয়েছি, কি আর বলবো। কি শিক্ষা? আসলে নরক বলতেই স্থবিরতা। এই যে গঙ্গা, যমুনা, এরা পবিত্র কেন? কারণ গতিময়তা। কিন্তু একটা ডোবার কথাই ভাবি, এর মধ্যে যত ময়লা আর জীবাণুর আড্ডা। জীবনে যখন গতি হারিয়ে যায় তখনই জীবনটা নরক হয়ে যায়। আমার কাজ কি ছিল? সোজা হেঁটে করিডোর পেরোনো। কিন্তু পারিপার্শ্বিকতা আমার গতি রোধ করেছে বারবার। এই লক্ষ্যচ্যুতি হলো সব দুঃখের মূল, মানে নরক। আসলেই লোভ যে আসলেই নরকের দরজা, তার সাক্ষী তো আমি নিজেই। আমার চ্যালেঞ্জ পূরণ করে আমি আবার ফিরে আসার সময় দেখেছিলাম করিডোর ৩টিতে, আর আবার অবাক হলাম। ওমা, কেন আবার? মনে খটকা ছিল যে এখন যা দেখছি সবই মায়া। তাই আবার কনফার্ম করতে ভালো মতো খেয়াল করি, দেখলাম মোহর অলঙ্কার কিচ্ছুটি নেই, সব ভোভা। ক্রোধ ভৈরবদের বদলে লাস্য নৃত্যে নৃত্যরত শান্ত রসের নটরাজ মূর্তি আর ধ্যানরত শান্ত ঋষি মূর্তি। আর ওই যে মৈথুন কলার কথা বললেন, বড় ভ্যাবা চাকাটা ওখানেই খেলাম। কিরকম? দেওয়ালে চিত্র জুড়ে সব পৌরাণিক যুগল মূর্তি, হরগৌরী, লক্ষ্মীনারায়ণ, ইন্দ্রসূচি, সীতারাম, এইসব। কিন্তু দেখলে কামরস নয়, ভক্তিরসের উদ্ভব হবে। সবই সবস্ত্র শালঙ্কারা মূর্তি। তাহলে সেই অপ্সরা? এটি গৌরী মূর্তি। স্নান করাচ্ছেন শিশু গণেশকে, আঁচল ধরে পাশে দাঁড়িয়ে শিশু কার্তিক, সাক্ষাৎ মাতৃরূপ। প্রত্যুষ আর জয়া হতবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এবার পাশের টেবিলে থাকা খাতা নিয়ে পড়তে আরম্ভ করে ঈশান। পরবর্তী ধাঁধা। দুয়ার খুলিতে চাপো নরহরির নখ, তাহার ভিতরে আছে শকুনির ছক। চাপিয়া করতল দিবে তাহে ভার, নূতন কক্ষ সেথা খুলিবে আবার। শক্তি চাবি তব অগ্রসর তরে, শক্তির প্রাপ্তির সূত্র দেখো আরো পরে। তারপর নিচে একটি ছবি আঁকা, আগুন জ্বলছে, শিখার ওপর দুটো সন্নিবিষ্ট দাগ কাটা। জয়া ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করল, কি বোঝাচ্ছে এটি দিয়ে? কি দেখছিস সেটা বল। কি আর, একটা আগুনের শিখা আর তার উপর আঁকা দুটো গিজগিজ করে রাখা রেখা। আচ্ছা, এখানে বলা হচ্ছে শক্তি দিয়েই দরজাটা খুলতে হবে, তাই তো? আগুন থেকেও তো শক্তি পাওয়া যায়, যেমন তাপ আর আলো। সেই দিকে নির্দেশ করছে কি? হতে পারে মিত্তির মশাই, হতেও পারে। তবে মনে হচ্ছে জায়গা বরাবর না গেলে বোঝা যাবে না। যাই হোক, এসব ভেবে আর কাজ নেই এখন। মিত্তির বাবু, শুনলাম 2 কিলোমিটারের মধ্যে নাকি একটা পাহাড়ি ঝর্ণা আছে, বিকেলে যাওয়া যায় কি? ওয়াও, ঝর্ণা, জাস্ট লাভ ইট। হ্যাঁ, না যাওয়ার কি আছে, আজই বেরিয়ে আসবো।
ছেলে মেয়ে দুটো বায়না করছে। চলুন তবে বিকেলে, এই আধ ঘন্টা পরই বের হব না হয়। পরদিন সকালে ওরা তিনজন আবার তমালগড়ের জঙ্গল বাড়িতে রওনা দিল। উঠোন পেরিয়ে বিজিত অংশগুলো পার করে ঘরে ঢুকলো ওরা। পথে ঈশান দেখিয়ে নিল নরকের 3 দ্বারের পরিবর্তিত দৃশ্যাবলী, আর জয়া ও প্রত্যুষ রীতিমতো হতবাক। একটু পরই নরকের 3 দ্বার পার করে ওরা বন্ধ দরজার সামনে আসে। দরজায় খোদাই করা উগ্র নৃসিংহের মূর্তি, হাঁ করা মুখে দুজোড়া সদন্ত চকচক করছে মশালের গেরুয়া আলোয়। মাথার ওপর সপ্তমস্তক অনন্ত নাগ, নৃসিংহের 4 হাত। এবার প্রত্যুষ ঈশানকে বলল, নরহরি মানে নৃসিংহই তো? একদম। এখানে তো 4টে হাতে 20টা নখ, থুরি পা সহ 30টা নখ। এর মধ্যে কোনটা চাপলে দরজা খুলবে মশাই? খেয়াল করুন মৃত্যুর মশাই, সবগুলো নখই খোদাই করা, দেওয়ালের সাথে প্রথিত। শুধু ডান দিকের নিচের হাতটা একটা নখ আছে সামনের দিকে। তোমার জয়া, যাও তো, চাপ দাও দেখি ওখানটায়। জয়া নিচের হাতের ওই নখটায় চাপ দেয়। সাথে সাথে ঘটে অদ্ভুত ঘটনা। নরসিংহের মূর্তিটা যেন মুহূর্তেই কেউ পাথর কেটে খোদাই করে দিল। এক মুহূর্তে তার আশেপাশের দেওয়ালটা সশব্দে ঝুরঝুর করে ঝরে পড়ল। সামনে শুধু নৃসিংহের মূর্তিটাই। আরও মজার বিষয়, নরসিংহের মূর্তির পেছনে ছিল অগভীর সামান্য বিস্তৃত জলাধারের মতো জায়গা। পাথর ঝরে পড়ে গিয়ে অনেকটা ভরাট করে দিল জায়গাটা। তিনজনেই হতবাক, চমৎকৃতও বটে। নৃসিংহ মূর্তির উভয় পাশে জায়গা ছিল। ওরা তিনজনই সেই দিক দিয়ে এগিয়ে এলো। নৃসিংহ মূর্তিটাকে এখন একটি স্তম্ভের মতো লাগছে, যেন ভগবান নরহরি নিজ মস্তকেই ধরে আছেন পুরো ছাদটিকে। নৃসিংহ মূর্তি থেকে পরবর্তী দরজার দূরত্ব বড়জোর 1.5 কি 2 গজ মতন। দরজাটায় খোদাই করে আঁকা অসংখ্য ছিদ্র। না, কোনো মানবীয় আকৃতি নয়, অসংখ্য সাংকেতিক চিত্র। ধনুকে সংযোজিত তীর, তার উপর একটি মাছ, তার পাশে আড়াআড়ি করা 2টো গদা, আর তার পাশে মাটিতে গেঁথে যাওয়া রথের চাকা। তার গায়ে বিধে থাকা তীর, সূর্যের সামনে থাকা সুদর্শন চক্র, যেন পুরো মহাভারতের সংকেত চিত্র। দেখতে যে চমৎকার সন্দেহ নেই। আর মাঝ বরাবর 2টো ছবি, একটি পাশার ছক, খানিকটা হাল আমলের লুডু খেলার বোর্ডের মতোই। তার পাশে একটি ময়ূর পালক। মহাভারতের 2 মেরুর মহানায়ক শকুনি আর বাসুদেব শ্রীকৃষ্ণের প্রতীক নিঃসন্দেহে। শকুনির ছক বলতে সে পাশার ছকই হবে। প্রত্যুষ হাতে চাপ দেয়। কাঁপতে কাঁপতে দরজা 2 ভাগে বিভক্ত হয়ে ওপরে ও নিচের দিকে সরে যায়। সামনের কক্ষের প্যাসেজটি বেশ প্রশস্ত, ছোটখাটো হল ঘরের মতোই। কক্ষে প্রবেশ করতেই ওদের নাকে একটি পরিচিত সুগন্ধ অনুভূত হলো। খানিক ঠাউর করেই ঈশান বুঝল এ তো কর্পূরের সুবাস। মশালের আলোয় মেঝেতে দেখে দেখে সাবধানে পা ফেলছে ওরা। একটু পরেই দেখা গেল কক্ষের ঠিক মাঝখানে, ধরতে গেলে একদম কেন্দ্রে, একটি চৌকো কুণ্ডের মতো। কক্ষটিতে বিশেষ কিছুই নেই, তবে দেওয়ালে অসংখ্য ফুলদানির মতো কৌটো জাতীয় পাত্র, তামা কিংবা পিতলের হবে, তবে তার উপর কোনো কিছু রাখা নেই। মশাল নিয়ে এবার ঈশান প্রতিটি কোণা দেখতে উদ্যোগী হলো। একটি দানির কাছে গিয়ে খেয়াল করল কর্পূরের সুবাস ক্রমশ তীব্র হচ্ছে। আরও ভালো করে খেয়াল করে দেখল তার ঠিক ওপর দিয়ে টান টান হয়ে একটি দড়ি চলে গেছে সিলিংয়ের দিকে। প্রতিটি দানি দেখতে নির্দেশ দিল ঈশান। সবগুলোই এক। ঈশান এবার বলল, ছবিটির মাহাত্ম্য বুঝলি যা? প্রতিটা দানির মধ্যেই কর্পূর ভর্তি, তার উপর আছে টানা দড়ি। দেখা যাক কর্পূরে অগ্নিসংযোগ করে। দেখি, দ্রুত কাজ করো। জয়া, ঈশান, প্রত্যুষ সকলেই আগুন ধরিয়ে দেয় দানি স্থিত কর্পূরে। মুহূর্তে আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো কক্ষটা।
যেন ওরা কয়েকশো বছর পিছিয়ে গেছে। ঈশান আশা করেছিল আগুনের তাপই খেল দেখাবে, কিন্তু কোথাও কোনো দরজা নড়ার শব্দটুকুও পাওয়া গেল না। তবে ঈশানের চিন্তা অন্যদিকে ঘুরিয়ে দিল অন্য একটি ঘটনা। আগুনের তাপে দড়ি ক্রমশ পুড়ে পুড়ে ছিঁড়তে লাগলো, আর খানিক বাদেই সব দড়ি ছিঁড়ে গিয়ে সশব্দে কিছু একটা ধূপ করে নেমে এলো আর এসে পড়ল সেই চৌকো কুণ্ডের ওপারে। নেমেই আড়াল করে দিল কুণ্ডটা। বিস্ময়ের প্রথম আঘাত সামলে উঠে এবার মশাল নিয়ে তিনজন ছুটে গেল অকস্মাৎ আবির্ভূত বস্তুটির দিকে। একটি কিশোর দর্শন দেব মূর্তি, বহির্বাস আজানুলম্বিত, বাম হাতে বল্লম, ডান হাতে বরমুদ্রা আর পেছনে ময়ূর। এবার অট্টহাস্যে হেসে ওঠে ঈশান। শক্তি পেয়েছি, শক্তি। শক্তি? কোথায় শক্তি? কিসের মূর্তি এটি বলুন তো? দেখে তো মনে হচ্ছে কার্তিক, তবে দুর্গাপুজোয় যে কার্তিক দেখেছি এটা তো তা নয়। খানিকটা মালয়েশিয়ার বাতু কেভের সামনে থাকা কার্তিকের মতন, দক্ষিণ ভারতে যাকে মুরুগান বলে ডাকা হয়। কার্তিকই? হাতের অস্ত্রটা কি? এই বললাম না, এই বল্লমের নামই শক্তি মিত্তির মশাই। এই সেই চাবি, যা নিয়ে আসুন চাবিটা, আমি কি হলে সন্ধান করি। প্রত্যুষ কার্তিকের হাত থেকে বল্লমটি তুলে নেয়। প্রায় 3 ফিট উচ্চতার সরু একটি ধাতব দণ্ড, মাথার দিকটা কিঞ্চিত হার্ট শেপ। জয়া খুঁটিয়ে দেখছিল কার্তিকের মূর্তিটিকে। দক্ষিণ ভারতে এনাকে মুরগান বলা হয়। চকচকে কালো পাথরের মূর্তি, সুন্দর সুদৃশ্য, প্রায় 4 ফিটের কাছাকাছি হবে উচ্চতা। এদিকে ঈশান হাতড়িয়ে চোখ লাগিয়ে নানাভাবে পরীক্ষণ করে দেখছে কোনো চাবির গর্ত পায় কিনা, কিন্তু না, পুরো কক্ষটাই যেন নিশ্ছিদ্র, একটা চির বা ছিদ্রও নেই। কক্ষটা এখন কর্পূর পোড়া গন্ধে ভরে গেছে। চারিদিকে ওপরে নিচে তাকিয়ে একটি লম্বা দম নেয় ঈশান। এতক্ষণে তার চোখ পড়ল কার্তিকের বিপরীতে থাকা একটি মূর্তির দিকে। বিশাল দেহযুক্ত একটি পুরুষ মূর্তি, মুখে চওড়া গোঁফ, বড় বড় চোখ, এক হাতে মুগুর, অন্য হাত গোঁফে তা দিচ্ছে। দাঁড়ানোর ভঙ্গি দম্ভপূর্ণ। ঈশান মনে মনে বলল, তারকাসুর। তারপর প্রত্যুষের দিকে না তাকিয়েই ইশারা করে বল্লমটি তাকে দিতে। প্রত্যুষ হাতে দিল। ঈশান বল্লমটি হাতে নিয়ে এগিয়ে গেল মূর্তিটির কাছে। তারপর বল্লমটি নিয়ে খানিকটা জোরে খোঁচা মারল মূর্তিটার বুকে। সাথে সাথেই প্রবল কম্পন সহকারে ঝুরঝুর করে ঝরে পড়ল মূর্তিটি। পুরো ঘর কেঁপে উঠল, আর মূর্তিটি ঝরে পড়তেই পরবর্তী কক্ষে যাওয়ার পথও প্রশস্ত হয়ে গেল। ঈশান খানিকটা হেসে বলল, কুমার সম্ভব। মানে? ওপরে দেখ তো। জয়া আর প্রত্যুষ দুজনেই ওপরে তাকায়। নিভু নিভু কর্পূর শিখার আলোয় দেখা গেল সিলিংয়ের 2 প্রান্তে দুটো উপবিষ্ট মূর্তি খোদাই করা, একটি জটাজুটধারী পুরুষ মূর্তি আর একটি সবস্ত্রা নারী মূর্তি। উভয়েই ধ্যানমগ্ন ও পরস্পরের মুখোমুখি অবস্থিত। কার্তিকের মূর্তিটি এই 2 মূর্তির মাঝে থেকে নেমে এসেছে। বোঝাই যাচ্ছে এ দুটো হরগৌরীর মূর্তি। এবার ঈশান বলতে আরম্ভ করল, পুরাণে তারকাসুরের বিবরণ আছে। সেই বরদানপ্রাপ্ত ছিল যে তাকে কেবল শিব শক্তির অংশজাত সপ্তম বর্ষীয় পুত্র ছাড়া আর কেউ বধে সক্ষম হবে না। তাই দেবতাদের প্রার্থনায় মহামায়া হিমবান কন্যা পার্বতী রূপে জন্ম নেন। যথাসময়ে বিবাহ হয় শিব আর শক্তির। এক শুভক্ষণে পরস্পরের ধ্যানে মগ্ন হন এই দৈব যুগল। তাদের অঙ্গ থেকে নির্গত তেজে সৃষ্টি হয় শক্তিবিন্দু। অগ্নি ধারণ করলেন সেই মিলিত শক্তিবিন্দুকে। পরে তা থেকে জন্ম নিল কুমার স্কন্দ বা কার্তিক। কার্তিক বধ করেন তারকাসুরকে। এই পৌরাণিক ঘটনাকে মহাকবি কালিদাস তার অমর লিখনীতে উপজীব্য করেছিলেন কুমার সম্ভব কাব্যে। সেই পৌরাণিক ঘটনার পুনরাভিনয় হলো আজ। এই বলেই ঈশান এগোলো দরজার দিকে। তবে দরজায় গিয়ে দরজার ওপারে অর্থাৎ পরবর্তী ধাপে যা দেখল তাতে তো ঈশানের চোখই ছানা বড়া হয়ে গেল। একটি লম্বা ফাঁকা করিডর, প্রায়
30 গজের মতো বিস্তৃত। সব ঠিক আছে, কিন্তু মেঝেই তো নেই। মশাল নিয়ে ঠাওর করে দেখেও জমাট কালো অন্ধকার ছাড়া কিচ্ছু দেখা যায় না। এমনকি কোনো সিঁড়িও নেই যা দিয়ে নিচে নামা যাবে বা ওদিকে ওঠা যাবে। এই দৃশ্য দেখে বাকি দুজনও আজ আর কাজ নেই, চলুন ফিরে যাই। নিশ্চয়ই পুঁথিতে লেখা আছে কোনো সূত্র, আমরা পড়ে দেখিনি, তাই অন্ধকারে ঢিল না ছড়াই উত্তম। চলুন মিতিমশাই, চল জয়া মা, আজ এইটুকুই। ওরা ঘরে ফিরে আসে খানিকক্ষণ পর। স্নান খাওয়া সেরে পুঁথিটা নিয়ে বসল প্রত্যুষের শ্বশুর বাড়ির বৈঠকখানায়। এবার পৃষ্ঠা খুলে দেখা গেল শিরোনামে লেখা আছে জল বিহার, আর তার নিচে লেখা আছে আরেকটি ছড়া, শুক্লা চতুর্দশীর জোয়ার জল জবে, উঠিতব পদাঙ্গুলি স্পর্শ করিবে, অর্ধদণ্ড কাল মধ্যে ভাসাইয়া ভেলা, পাড়ি দিবে না করিয়া সময়ের হেলা। বুঝলাম, শুক্লা চতুর্দশীর সময় ওখানটায় জল ফুলে অনেকটা ওপরে ওঠে, সম্ভবত নিচে কোনো জলধারা আছে যেটা আমরা বুঝিনি। পূর্ণিমায় বা অমাবস্যায় হয়তো জল এতটাই ফুলে ওঠে যেটা পার করা অসম্ভব। আর সম্ভবত অর্ধদণ্ডকাল অর্থাৎ 12 মিনিট সময় এই জল টপ লেভেলে থাকে, অর্থাৎ দরজায় পা রাখলে তা পায়ের আঙুল স্পর্শ করে। ওই সময় ভেলা ভাসিয়ে পেরোতে হবে। বোঝাই যাচ্ছে টাফ চ্যালেঞ্জ। প্রত্যুষের মুখ যেন পাংশুটে হয়ে গেল। এত হিসাব! আরে শুক্লা চতুর্দশী আবার কবে? এই চতুর্দশীর তিথিটাই আমার জীবনে মহা অপয়া। ধৈর্য ধরুন মিত্তিমশাই, ঈশ্বরের ইচ্ছা হয়তো আমাদের অনুকূলে। যতদূর জানি পূর্ণিমা কাছেই। এক কাজ করতো জয়া, আমার মোবাইলে ডিজিটাল পাঁজি আছে, দেখ তো চতুর্দশী কবে। আর হ্যাঁ, সেদিন হাই টাইড কখন সেটাও দেখে নিস। এখনই দেখছি। ওমা, এ কি? চলে গেল? মানে মাসের ধাক্কা? না, যায়নি, তবে যাবে। আজই চতুর্দশী, তিথি আছে রাত 3:43 অব্দি, আর কাছাকাছি নদীর জোয়ারের সময় বলছে পিক্যাট 12:57। রাত্রে? হ্যাঁ। তবে আর কি, যা করার আজ রাতেই করতে হবে, আর কোনো উপায় তো নেই। প্রত্যুষের মাথাটা ঘুরছে যেন। আজ রাতে? কিভাবে? মানে কি করে হবে কে জানে। ঈশান খানিকটা চুপ মেরে রইল, তারপর হঠাৎ দপ করে জ্বলে ওঠার মতো করে বলল, আজ রাতে বেরোতেই হবে। দেখা যাচ্ছে আমরা মোটামুটি সেকেন্ড লাস্ট স্টেপে দাঁড়িয়ে আছি। এই সময় সব ছেড়ে ছুড়ে যাওয়া যাবে না। আর যেটা সলভ করতে নেমেছি সেটা কোনো গুপ্তধনের ধাঁধা নয় যে অপারেশন পোস্টপন করে চলে যাব। এটা ভয়ানক তন্ত্রসিদ্ধ মায়াজাল। অর্ধেকে অসম্পূর্ণ রেখে চলে গেলে বড় বিপদ হতে পারে আমাদের। তাই সব দিক দিয়ে আজ রাতে বেরোনোটাই যুক্তিযুক্ত। কিন্তু এত রাত্রে বেরোবো কি করে? ধরুন কাউকে না জানিয়ে পা টিপে টিপে বেরিয়েও গেলাম, কিন্তু ঘর খোলা রেখে যাব? খেয়াল করেনি মনে হয়, দরজার পাশে হ্যাঙ্গারে চাবি ঝোলানো থাকে। আর আপনার শ্বশুরবাড়ির দরজা দুটো, কিন্তু তো তো আর কি, দুটো দরজায় রাত্রে শোবার সময় ভেতর থেকে বন্ধ থাকে। একটা দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে যাবো আর কি। সে হলো না হয়, কিন্তু বাড়িতে সবাই জানলে হাঙ্গামা বাঁধবে না? মাধুক, আমরা আর কালকের দিনটুকু পর্যন্তই আছি, তারপর চলে যাব। আমরা চলে গেলে হাঙ্গামাও থাকবে। তার মানে? মানে কাল সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চন্দ্রোদয়ের মধ্যেই তমালগড়ের অভিশাপ শেষ হবে, নচেত আমি শেষ হব। বেশি কথায় কাজ নেই। জয়া মোবাইলে চার্জ দিয়ে আসতে গেছে, এসব শুনলে আবার কি না কি ভেবে বসবে। যাই হোক, বাড়ির কিছু দক্ষিণে একটা ঝাড় দেখলাম, ওদের অনেকগুলো কলা গাছ আছে। ওগুলো কি প্রাইভেট প্রপার্টি? আরে না না মশাই, ওদিকের খানিকটা পরেই তো একটা পাহাড়ি নদী। নদী বলতে গতকাল যে ঝর্ণা দেখেছি তারই স্রোতধারা। ওদিকে এরকম কলার ঝাড় অনেকগুলো। পুজো পার্বণে মানুষ পাতা কেটে আনে, কৌতূহলী ছেলেপিলেরা নাকি খোরমোচাও নিয়ে আসে কখনো সখনো। খুব ভালো, চলুন তবে ওইদিকে। একটা দা আর বেশ কিছু পাকানো দড়ি লাগবে। কি করতে চাইছেন বলুন তো? ভেলা বানাবো, ভেলা। আজ রাত্রে জঙ্গল বাড়িতে ভেলা ভাসাতে হবে। আপনি বানাতে পারেন? আমি হালদাতিরের ছেলে, ছোটবেলায় কত বানিয়ে বানিয়ে ভেসেছি খালে খালে। চলুন, আর দেরিতে কাজ নেই। জয়া, তুই ঘরে থাক, আমি একটা কাজ ছেড়ে আসছি। দুইজনেই যা যা সরঞ্জাম দরকার সেগুলো নিয়ে চলে গেল দক্ষিণের দিকের ঝাড়ে। ভালো দেখে 5টি মোটা বুড়ো কলা গাছ কেটে নামালো ঈশান। পাতা ছেটে দড়ি দিয়ে আঁটো সাঁটো করে বেঁধে বানিয়ে ফেলল ভেলা।
দুই প্রান্তে দুটো মোটা আমের লম্বা ডাল গেঁথে লাগিয়ে দিল, আর একটা ঢ্যাঙা লম্বা ডাল রাখল দাঁড় হিসেবে। পুরো প্রক্রিয়া সারতে সময় লাগলো মোটামুটি মিনিট 40। প্রত্যুষ মন্ত্রমুগ্ধের মতো দেখে গেল শুধু। ঈশানকে দেখে বছর 45-এর বিগত যৌবন বয়স্ক নয়, বরং 13-14 বছরের কিশোরের মতো লাগছিল তার। চোখে মুখে কি এক উৎসাহ। এর মধ্যে একটি গাছে মোচা হয়েছিল, সেটিও নিয়ে নিল ঈশান। বাহানা দেবে মোচা শিকারি এসেছিল এই রম্ভা কাননে। ভেলাটি ওখানেই রেখে এবার ঘরে চলে এলো ওরা দুইজন। সন্ধ্যাবেলা। এবাড়ি ও বাড়ি থেকে শাঁখ আর কাঁসর ধ্বনি ভেসে আসছে। উঠোনে একপাশে বসে আছে ওরা 3 মূর্তি। হঠাৎ ঈশান প্রত্যুষকে বলল 3টি হরিতকি এনে দিতে। ঘরের বৈঠকখানায় চাটাই বিছিয়ে হরিতকি ছড়িয়ে রাখা আছে, সেখান থেকে 3টি হরিতকি নিয়ে এলো প্রত্যুষ। সেগুলো হাতে পেয়ে ঈশান উঠে গেল, সোজা চলে গেল ঠাকুর ঘরে। খানিক বাদে ফিরে এসে দুটো হরিতকি জয়া আর প্রত্যুষের হাতে দিয়ে দিল। সে বলল, রাতের অভিযানের সময় এই হরিতকি সঙ্গে যেন অবশ্যই থাকে। কেউ ঘুমিয়ে পড়বে না। রাত্রে ভাত খেয়ে মুখ ধুয়ে মাত্র পোশাক পরিবর্তন করে ফেলতে হবে, ধোয়া পোশাক পরে বেরোতে হবে। বরাবর 11:45 হলেই পা টিপে টিপে উঠোনে চলে আসবে। আমি তো বাইরের বৈঠকখানাতেই থাকবো, আমার বেশি সাবধানতা দরকার নেই, কিন্তু জয়া, তোকে সাবধানে আসতে হবে। তোর নতুন বান্ধবীটির সাথে বেশি রাত অব্দি গল্প করবি না। আর মিত্তির মশাইও সাবধানে আসবেন। কোনো সংকেত আমি দিতে পারবো না। মোবাইল ক্লকে 11:45 সংকেত, ব্যাস। ঘড়িতে 11:43 বাজে। ঈশান উঠে বসে, সাবধানে দরজার পাল্লা খুলে সন্তর্পণে দরজাটা খুলে ফেলে। হ্যাঙ্গার থেকে চাবিটাও সন্তর্পণে তুলে নেয়, যদিও খানিক ধাতব শব্দ হয়েছিল। চাবি হাতে এসে সে উঠোনে দাঁড়ায়। অগ্রহায়ণের শেষের দিক, ভয়ানক শীত। মোটা চাদর জড়িয়েও শীত যায় না। কানজোড়া ভালো করে ঢেকে নেয় ঈশান। একটু পরই বাকি দুজনেই আস্তে আস্তে বেরিয়ে আসে। এবার তালাটা চাবি লাগিয়ে খুলে খুব ধীরে ধীরে দরজাটা আবার তালাবন্ধ করে দেয় ঈশান। শুক্লা চতুর্দশীর রাত। আকাশে চাঁদ হাসছে, তার রূপলি আলোয় উদ্ভাসিত চারিদিক। ঝিঁঝি ডাকছে। ঠান্ডা হাওয়া না থাকলেও যথেষ্ট শীত। কুয়াশার চাদর ফেরে হাঁটছে ওরা 3 জন। 3 জনেরই কান মাথা ঢাকা, গায়ে গরম কাপড়। প্রথমেই দক্ষিণের ঝাড়ের দিকে এগোয় ওরা 3 জন। শুকনো পাতাকে মরমর শব্দে মারিয়ে খানিক ভেতরে ঢুকে ভেলাটা কাঁধে তুলে নেয় ঈশান। শীতের সময় সাপটাপ খুব একটা বেরোয় না, তাই ততটা ভয় পেল না জয়া। 3 জনই হাঁটতে থাকে তমালগড়ের ত্রিবিক্রমের জঙ্গল বাড়ির দিকে। রাস্তা স্বাভাবিকভাবেই অস্বাভাবিক নীরব। রাস্তায় কুকুর পর্যন্ত নেই। এই শীতে জোরে হাঁটাটা কষ্টকর, অথচ শরীর গরম রাখতে জোরে হাঁটা ছাড়া উপায়ও নেই। তাই তাল রেখে দ্রুত পদে হাঁটছে 3 জনেই। এমন সময় পথে পড়ল বাঁশ ঝাড়। রাস্তার 2 ধারেই উবু হয়ে ঝুঁকে আছে বাঁশ গাছ। বাতাসের প্রবাহ নেই, সেই বাঁশ পাতার সরসর শব্দটাও নেই। একটু এগোতেই দেখা গেল একদম মাঝ রাস্তায় একটি মহিষ বসে আছে। এই এলাকায় কোথাও মহিষ পালন হয় না, প্রত্যুষ সেটি ভালো মতোই জানে। তাড়াতাড়ি ঈশানের কানের কাছে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করে, ওটা কি বস্তু? ওটার চোখের দিকে দেখুন। প্রত্যুষ তাকায়। তপ্ত লোহার মতো লাল চোখ। দেখেই ঢোক গিলল থেমে গিয়ে। তখনই ঈশান বলল, আহা, ওসবে সময় নষ্ট করতে নেই। চলুন তো বরং অ্যাভয়েড করুন। আপনার কিছু করার সামর্থ্য নেই। জয়ার চোখে পড়ল অন্য জিনিস। থান পড়া এক বুড়ি 2 হাঁটু ভাঁজ করে 2 পায়ের পাতার ওপর ভর করে বসে আছে। মাথাটা নিচু করে আছে। জয়া খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছিল। ঈশান বলল, আহা, এসব দেখতে নেই। সব সময় বলি লক্ষ্যে স্থির থাকতে, সোজা চল। জয়া এবার বুঝল হয়তো হরিতকির মাহাত্মেই ইনি দূরে আছেন, নচেত কি হতো ভাবলেই এই শীতেই ঘাম ছুটবে। ঘড়িতে যখন কাঁটায় কাঁটায় 12:15 তখন ওরা এসে দাঁড়ালো তমালগড়ের জঙ্গল বাড়ির প্রাঙ্গণে।
চাঁদের আলোয় বাড়িটা আরও ভয়ানক হয়ে উঠেছে। প্রাঙ্গণে পা দিতেই ঝিঁঝি পোকার নিশা কীর্তনও আর শোনা যাচ্ছে না। সব স্তব্ধ। বাড়িটা যেন পৃথিবীর সমস্ত শব্দকে শুষে নিয়েছে। মশাল জ্বালিয়ে নিল ওরা, তারপর প্রবেশ করল বাড়িটায়। অন্ধকারে কিছুই চোখে পড়ে না, তবে কেবল অন্ধকারের নিস্তব্ধতা চিরে একটা ভয়ানক বিচিত্র অশরীরী কণ্ঠস্বর কানে বাজছে। চলে যা, চলে যা। সব ঘর পেরিয়ে কার্তিকের মূর্তির ঘরটায় এসে পৌঁছায় তারা। কর্পূর পোড়া গন্ধটি এখনো সম্পূর্ণ চলে যায়নি। ঘড়ি দেখল ঈশান, 12:25। এখনো পুরো আধ ঘন্টা বাকি জল তার জোয়ারের শীর্ষ পর্যায়ে আসতে। দরজার দিকে এগিয়ে গেল ঈশান। হ্যাঁ, নিচে জল আছে ঠিকই, মশালের আগুনের প্রতিফলন দেখা যাচ্ছে, তবে জলটা যেন প্রবাহমান, আড়াআড়ি বইছে, অথচ তাদের যেতে হবে লম্বালম্বি। কি বিড়ম্বনা! হাতে সময়ও কেবল 12 মিনিট। এক থালা খিচুড়ি শেষ করতেও এর চেয়ে ঢের সময় লাগে। একটু পর হাই তুলল প্রত্যুষ। এটি দেখে একরকম বিরক্তি লাগলো যেন ঈশানের। এসব মুহূর্তেও কেউ হাই তোলে? সময় এগিয়ে আসছে, 12:45, আর ঠিক অর্ধদণ্ডকাল। ভেলাটা হাতে ঠেস দিয়ে মেঝেতে রাখল ঈশান। হঠাৎ এমন ঘোষণা দিল যেটি শুনে জয়া আর প্রত্যুষের মাথাটাই খারাপ হয়ে গেল। ঈশান ভেলাতে একাই চাপবে, কারণ জলের তলে কি আছে তা কেউ জানে না, আর স্রোতের প্রতিকূলে নয়, একদম ভিন্ন কোণে ভেলা বাইতে হবে। তাই ভেলা যত ভারী হবে তা নিয়ন্ত্রণ করা তত কঠিন হবে। আর ওপারে তো যাবে ঠিক, কিন্তু এপারে আসবে কি করে? কারণ 12:57 থেকে 1টা নয়, এরপরই জলস্তর নামতে শুরু করবে। তাই আটকে গেলে বাঁচানোর জন্য এপারে তো কাউকে থাকতেই হবে। প্রস্তাব শুনে দুজনেই নাখুশ। মিনিট 5 তর্কাতর্কির পর ঠিক হলো ঈশান আর জয়া উঠবে ভেলায়, আর প্রত্যুষ এপারে দাঁড়িয়ে থাকবে। এবার ঈশান সকলকে অবাক করে দিয়ে চাদরের তলা থেকে একটি মোটা রশি বার করে দিল প্রত্যুষকে, আপৎকালীন ব্যবহারের জন্য। দরজায় পা রাখল ঈশান। হ্যাঁ, পায়ের আঙুল স্পর্শ করেছে জলস্তর। এখনই সময় সেই বিপজ্জনক অনিশ্চিত জলবিহারে। ঈশান চোখ বন্ধ করে হাতে নিল ভেলাটা, তারপর ছুঁড়ে দিল জলের ওপর। ঈশান একটা ঢোক গিলল, তারপর জয়ার হাত ধরে টেনে তুলল ভেলায়। জয়ার এক হাতে মশাল আর অন্য হাতে শক্ত করে ধরে রেখেছে ঈশানের বাম হাতটা। ঈশানের 2 হাতেই ধরা দাঁড়, তার মশালটা প্রত্যুষের হাতে। স্রোত বইছে আড়াআড়ি, পূব থেকে পশ্চিমে, আর তাদের যেতে হবে উত্তর থেকে দক্ষিণে। ঈশান দাঁড় বাইতে আরম্ভ করল। স্রোতের ধাক্কায় ভেলাটা দুলে ওঠে, খানিকটা উত্থিত হয়ে দ্বিগুণ বেগে নিচে নামছে। প্রথম 2 মিনিট কোনো সমস্যা হলো না বটে, কিন্তু তারপর দেখা দিল ভয়ানক বিপদ। ভেলার নিচে যেন অসংখ্য জলচরের আনাগোনা আরম্ভ হয়েছে। ক্রমশ ঘাই মারছে ভেলায়, যেন এখনই উল্টে যাবে। ঈশান জয়াকে মৃদু স্বরে বলল, একদম আট হয়ে বসে থাক, ভয় নেই, ভেলা ভেসে থাকবে, ডুববে না। জয়া মাথা নাড়ল বটে, তবে তার মুখ থেকে ভয়ের চিহ্ন উবে যায়নি। জয়ার ভয়ের কারণ হলো এটি, অনেক কিছু হচ্ছে বটে, কিন্তু চোখে পড়ছে না। আশেপাশের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠেছে। এতক্ষণ বাড়িটার ভেতরে ঢোকার পর খুব শীত না লাগলেও গরম লাগছিল না, কিন্তু এখন আরম্ভ হলো অসহ্য ভ্যাপসাকরণ, আর চারপাশে অস্ফুট সব শব্দ, যেন কেউ বালিশে মুখ চেপে কি সব মন্ত্রের মতো আউড়ে চলেছে। ঈশানের ওসবে ভ্রুক্ষেপ নেই, সে দাঁড় বাইছে। জয়া প্রচণ্ড ভয় পেয়েছে, তবে যথেষ্ট চেষ্টা করছে সাহস রাখার। এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। এতক্ষণ আর যাই হোক, যা ঘটছিল সব চোখের অগোচরে। অন্তত মনের ভুল বলে মনকে প্রবোধ দেওয়া যাচ্ছিল। এখন যা সব ঘটতে শুরু করলো, সেসব আর যাই হোক মনের ভুল বলা চলে না। এতক্ষণ ভারী বাতাস আর গুমোট গরম ছিল শুধুই,
এখন সঙ্গে যুক্ত হলো মাছ পচা আষ্টে ঘ্রাণ, আর তাদের ভেলার আশেপাশের জল থেকে উঠে এলো কতগুলো হাত। হাতগুলোর নখ তো ছিলই, কিন্তু